নমস্কার। আজকের আলোচনায় আমরা ফিরে যাব ২০০৭ সালের কলকাতায়। এমন একটা ঘটনা যা শুধু সংবাদ মাধ্যম নয়, বাংলার সাধারণ মানুষের বিবেককেও যেন একটা বড়সড় ধাক্কা দিয়েছিল। একদম। আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে একটা প্রেম, একটা অত্যন্ত প্রভাবশালী পরিবার আর দমদম রেললাইনের ধার থেকে উদ্ধার হওয়া একজন তরুণ গ্রাফিক ডিজাইনারের নিথর দেহ। এই ঘটনাটা নিছকই একটা মৃত্যুর গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের সমাজের অনেক গভীরে থাকা কিছু প্রশ্ন। হ্যাঁ, ঠিক তাই। শ্রেণী বৈষম্য, ক্ষমতার আস্ফালন আর বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থার মতো বড় বড় প্রশ্ন। আজ আমরা সেই সময়ের বিভিন্ন রিপোর্ট আর তথ্যের ভিত্তিতে এই জটিল ঘটনাটার প্রতিটি স্তর খতিয়ে দেখার চেষ্টা করব। চলুন তাহলে গভীরে প্রবেশ করা যাক রিজওয়ানুর রহমানের রহস্যময় মৃত্যুর সেই অধ্যায়ে। আচ্ছা, গল্পের শুরুটা কিন্তু বলতে গেলে বেশ সাদামাটা। রিজওয়ানুর রহমান কলকাতার পার্ক সার্কাস এলাকার এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। খুব শান্ত স্বভাবের, প্রযুক্তি নিয়ে থাকতে ভালোবাসেন আর একটা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে গ্রাফিক ডিজাইন শেখাতেন। মানে নিজের চেষ্টায় জীবনে দাঁড়ানো একজন সাধারণ তরুণ। একদম। আর সেখানেই তার ছাত্রী হিসেবে আসেন প্রিয়াঙ্কা তোডি। কলকাতার এক বিরাট শিল্পপতি পরিবারের মেয়ে। দুটো জগৎ যেন একেবারে আলাদা, কিন্তু ক্লাসে পরিচয়, তারপর বন্ধুত্ব, আর সেখান থেকে ভালোবাসা। আর এখানেই তো সংঘাতের পটভূমিটা তৈরি হয়ে যায়, তাই না? হ্যাঁ, কারণ এই সম্পর্কের মাঝে প্রথম থেকেই একটা অদৃশ্য দেওয়াল ছিল। সেটা হলো দুজনের সামাজিক আর অর্থনৈতিক অবস্থানের, মানে আকাশ পাতাল তফাৎ। প্রিয়াঙ্কার পরিবার যে এই সম্পর্কটা সহজে মেনে নেবে না, সেটা হয়তো তারা আন্দাজ করেছিল, কিন্তু বাস্তবে যা ঘটল আমার মনে হয় তা তাদের কল্পনারও বাইরে ছিল। অবশ্যই তোডি পরিবার এই সম্পর্ক ভাঙার জন্য প্রথম থেকেই চেষ্টা করছিল বলে শোনা যায়। আর এই পারিবারিক আপত্তিটা শুধু আমরা মানব না এই পর্যায়ে কিন্তু থেমেছিল না। এর মধ্যে একটা অন্য ব্যাপারও ছিল। ঠিক, এর মধ্যে একটা শ্রেণীগত দম্ভর ব্যাপারও ছিল। সেই সময়ের রিপোর্টগুলো পড়লে বোঝা যায় তোডি পরিবারের কাছে এটা তাদের স্ট্যাটাসের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। তাদের মেয়ের সঙ্গে এমন সাধারণ ঘরের ছেলের সম্পর্ক তারা কিছুতেই মেনে নিতে পারছিল না। কিন্তু এই সব বাধা সত্ত্বেও রিজওয়ানুর আর প্রিয়াঙ্কা ভেবেছিলেন তাদের ভালোবাসা হয়তো সব প্রতিকূলতা জয় করে নেবে। তাই ২০০৭ সালের ২১শে আগস্ট তারা কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেন। হ্যাঁ, আর তারপর রিজওয়ানুরের পার্ক সার্কাসের বাড়িতেই একসাথে থাকতে শুরু করেন। হয়তো ভেবেছিলেন বিয়ের পর পরিবার বাধ্য হয়ে সবটা মেনে নেবে, কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টো। এই পদক্ষেপটাই যেন আগুনে ঘি ঢালল। বিয়ের খবরটা জানার পর প্রিয়াঙ্কার পরিবার সম্পর্কটা ভাঙার জন্য মরিয়া হয়ে ওঠে। আর এখানেই গল্পটা একটা এমন দিকে মোড় নেয় যা সচরাচর পারিবারিক বিবাদে দেখা যায় না। ঠিক। আর এখানেই আমার একটা খটকা লাগে। একটা পারিবারিক ঝামেলায় হঠাৎ করে কলকাতা পুলিশের এত বড় বড় অফিসাররা জড়িয়ে পড়লেন কেন? এটা তো খুব অস্বাভাবিক শোনায়। এবং এটাই এই ঘটনাটিকে আর ৫টা পারিবারিক বিবাদ থেকে আলাদা করে দেয়। রিজওয়ানুরের পরিবারের ভাষ্য অনুযায়ী কলকাতা পুলিশের কয়েকজন শীর্ষ কর্তা তোড়ি পরিবারের পক্ষ নিয়ে আসরে নামেন। কি রকম? রিজওয়ানুরকে নাকি থানায় ডেকে পাঠানো হয়, নিয়মিত ফোনে হুমকি দেওয়া হতে থাকে। মূল চাপটা ছিল একটাই, প্রিয়াঙ্কাকে তার বাবার বাড়িতে ফেরত পাঠাতে হবে। এক মিনিট, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ স্বেচ্ছায় বিয়ে করেছে আর পুলিশ তাদের আলাদা করার জন্য চাপ দিচ্ছে? এটা তো অবিশ্বাস্য। পুলিশ কি আইনত এটা করতে পারে? এখানেই আসল আইনি প্রশ্নটা উঠে আসে। ভারতীয় আইন অনুযায়ী দুজন প্রাপ্তবয়স্ক মানুষ স্বেচ্ছায় বিয়ে করলে সেটা সম্পূর্ণ আইনসম্মত। পারিবারিক বিবাদ মেটানো পুলিশের কাজ নয়, বিশেষ করে যখন সেখানে অপহরণ বা জোর করে আটকে রাখার মতো কোনো অপরাধ ঘটেনি। তাহলে এক্ষেত্রে তরিশের হস্তক্ষেপ শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার ছিল না, এটা ছিল একজন নাগরিকের মৌলিক অধিকারের সরাসরি হস্তক্ষেপের শামিল। কিন্তু সেই সময়ে অভিযোগ ওঠে যে ক্ষমতার দাপটে এই আইনি সীমাগুলো লঙ্ঘন করা হচ্ছিল। আর এই চাপটা যে কতটা মারাত্মক ছিল তা বোঝা যায় যখন প্রিয়াঙ্কাকে মাত্র ১ সপ্তাহের জন্য বাবার বাড়ি ফিরে যেতে রাজি করানো হয়। হ্যাঁ, কথা ছিল তিনি আবার ফিরে আসবেন, কিন্তু অভিযোগ একবার যাওয়ার পর তাকে আর রিজওয়ানুরের কাছে ফিরতে দেওয়া হয়নি। এই সময়টা রিজওয়ানুরের জন্য কেমন ছিল ভাবা যায়? ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার।
একদিকে ভালোবাসার মানুষকে হারানোর ভয়, অন্যদিকে শহরের অন্যতম শক্তিশালী একটা পরিবারের বিরুদ্ধে একা লড়াই করার অসহায়তা। বিভিন্ন মিডিয়া রিপোর্টে তো বলা হয় তিনি পাগলের মতো ছুটাছুটি করছিলেন। হ্যাঁ, কখনো মানবাধিকার কমিশনের কাছে, কখনো মিডিয়ার কাছে, কিন্তু চারিদিকের এই চাপ আর নিঃসঙ্গতা তাকে ক্রমশ কোণঠাসা করে দিচ্ছিল। কিন্তু তখনও কি কেউ আঁচ করতে পেরেছিল যে পরিস্থিতি এতটা ভয়াবহ দিকে মোড় নিতে চলেছে? একেবারেই না। আর এটাই এই ঘটনার সবচেয়ে বড় ট্র্যাজেডি। কারণ ঠিক এরপরে 21শে সেপ্টেম্বর, তাদের বিয়ের ঠিক 1 মাস পূর্তির দিন, সেই খবরটা আসে যা সবকিছু ওলটপালট করে দেয়। দুপুর নাগাদ খবর ছড়ায় দমদম রেললাইনের ধার থেকে রিজওয়ানুর রহমানের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে জানায় এটা আত্মহত্যা। কিন্তু আত্মহত্যা, এই তত্ত্বটা রিজওয়ানুরের পরিবার বা বন্ধুরা প্রথম থেকেই মানতে চায়নি। তাদের আপত্তির কারণগুলো তো বেশ জোরালো ছিল, তাই না? খুব জোরালো। যেমন বলা হয়, মৃত্যুর আগের রাতেও রিজওয়ানুর তার এক বন্ধুর সাথে ফোনে কথা বলেছিলেন। তখনও তিনি লড়াইয়ের কথাই বলছিলেন যে তিনি প্রিয়াঙ্কাকে ফিরিয়ে আনবেনই। যে মানুষটা ন্যায় পাওয়ার জন্য, নিজের স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য এতটা লড়ছে, সে হঠাৎ করে লড়াইয়ের মাঠ ছেড়ে আত্মহত্যা করবে, এটা বিশ্বাস করা সত্যি কঠিন। ঠিক। এর সাথে আরও কিছু প্রশ্ন উঠে আসে, যেমন তার মৃতদেহের পাশ থেকে তার মোবাইল ফোন বা ওয়ালেট কিছুই পাওয়া যায়নি। এটা খুব অস্বাভাবিক। যদি কেউ আত্মহত্যা করতে যায়, তার ওয়ালেট বা ফোন উধাও হয়ে যাবে কেন? এক্স্যাক্টলি। পরিবারের সদস্যরা তার দেহের অবস্থাতেও কিছু অস্বাভাবিকতার কথা বলেছিলেন। এই সমস্ত অসঙ্গতিগুলোই আত্মহত্যা তত্ত্বকে শুরু থেকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। আর মুহূর্তের মধ্যে এই ঘটনাটা একটা ব্যক্তিগত ট্র্যাজেডি থেকে বেরিয়ে একটা বিরাট জন আলোড়নের জন্ম দেয়। এই মৃত্যুটা যেন গোটা কলকাতাকে জাগিয়ে তুলেছিল। হ্যাঁ, সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই সোচ্চার হয়ে ওঠে। কলকাতার রাস্তায় স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ মিছিল, মোমবাতি মিছিল বেরোতে শুরু করে। ছাত্রছাত্রী, শিল্পী, বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী সকলেই রিজওয়ানুরের জন্য জাস্টিস চাইতে রাস্তায় নামেন। তৎকালীন মিডিয়া এবং মানবাধিকার কর্মীরা কিছু মৌলিক প্রশ্ন তুলতে শুরু করে, যা আমার মনে হয় আজও সমানভাবে প্রাসঙ্গিক। অবশ্যই। প্রথমত, একটি প্রাপ্তবয়স্ক দম্পতির ব্যক্তিগত জীবনে পুলিশ কোন অধিকারে এবং কেন হস্তক্ষেপ করবে? দ্বিতীয়ত, একটা আইনসম্মত বিয়ে ভাঙার জন্য কেন লাগাতার প্রশাসনিক চাপ দেওয়া হচ্ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, আত্মহত্যার তত্ত্বটা কি পারিপার্শ্বিক প্রমাণের সঙ্গে আদৌ মেলে? এই জনরোষ আর মিডিয়ার চাপের মুখে তৎকালীন রাজ্য সরকার নড়ে চড়ে বসতে বাধ্য হয়। প্রথমে তদন্তের ভার দেওয়া হয় রাজ্য পুলিশের সিআইডিকে। কিন্তু পরিবারের সন্দেহ ছিল যে রাজ্য পুলিশ হয়তো প্রভাবশালীদের বাঁচাতে পারে। আচ্ছা, এখানেই সিআইডি আর সিবিআইয়ের পার্থক্যটা একটু বোঝা দরকার, তাই না? হ্যাঁ, সিআইডি হলো রাজ্যের গোয়েন্দা সংস্থা, যার রাজ্য সরকারের অধীনে কাজ করে। অন্যদিকে সিবিআই হলো কেন্দ্রীয় সংস্থা, যার রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে। তাই পরিবারের দাবি ছিল নিরপেক্ষ তদন্তের জন্য কেসটা সিবিআইকে দেওয়া হোক। কারণ তাদের আশঙ্কা ছিল যে তোড়ি পরিবার এবং পুলিশ কর্তাদের প্রভাব রাজ্য পুলিশকে প্রভাবিত করতে পারে। একদম। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে। সবাই তাকিয়েছিল, এবার হয়তো আসল সত্যিটা সামনে আসবে। সিবিআই দীর্ঘ তদন্ত চালায়, বহু মানুষকে জেরা করে। তারপর তারা তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেয়। আর সেই রিপোর্টটা বেশ অদ্ভুত ছিল। অদ্ভুত কারণ সিবিআই তাদের রিপোর্টে বলে যে রিজওয়ানুরের মৃত্যু আত্মহত্যাই ছিল। তাদের মতে পারিপার্শ্বিক চাপ, হতাশা আর মানসিক অবসাদের কারণেই তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এক মিনিট, এখানে তো খটকা লাগছে। সিবিআই রিপোর্ট বলছে আত্মহত্যা, কিন্তু তারাই আবার বলছে পুলিশের বড় অফিসাররা ক্ষমতার অপব্যবহার করেছেন। এই দুটো বিষয় একসাথে কিভাবে সত্যি হতে পারে? এটা তো স্ববিরোধী শোনাচ্ছে। এখানে আইনি মারপ্যাচটা বুঝতে হবে। সিবিআই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগকে সমর্থন করেনি, কিন্তু তারা কলকাতা পুলিশের তৎকালীন কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার ভূমিকার তীব্র সমালোচনা করে। তারা বলছেন যে পুলিশ কর্তারা ভুল করেছেন। হ্যাঁ, রিপোর্টে স্পষ্ট বলা হয় যে তারা নিজেদের পদের ক্ষমতার অপব্যবহার করে একটি ব্যক্তিগত বিষয়ে নাক গলিয়েছিলেন। তাহলে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ প্রমাণ হলো না কেন? এটাই তো মূল প্রশ্ন।
চাপ দেওয়া হয়েছিল, ক্ষমতার অপব্যবহার হয়েছিল, এটা যদি সত্যি হয় তাহলে সেটা প্ররোচনা নয় কেন? কারণ আইন অনুযায়ী আত্মহত্যায় প্ররোচনা বা অ্যাবেটমেন্ট টু সুইসাইড প্রমাণ করার জন্য এটা দেখাতে হয় যে অভিযুক্তের সরাসরি কোনো কাজের ফলে বা উস্কানির ফলে ভিকটিম আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আচ্ছা, মানসিক চাপ তৈরি করা হয়েছিল এটা প্রমাণ করা গেলেও সেই চাপের কারণেই যে মৃত্যু, এই সরাসরি যোগসূত্র প্রতিষ্ঠা করা আদালতে অত্যন্ত কঠিন। সিবিআই সম্ভবত সেই অকাট্য প্রমাণ জোগাড় করতে পারেনি। যা দিয়ে প্রমাণ করা যায় যে অভিযুক্তদের একমাত্র উদ্দেশ্যই ছিল রিজওয়ানুরকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া। ঠিক তাই তারা ক্ষমতার অপব্যবহারের কথা বললেও সরাসরি প্ররোচনা চার্জ আনেনি। তার মানে আইনত হাতটা হয়তো কারো ছিল না, কিন্তু পরিস্থিতিটা এমনভাবে তৈরি করা হয়েছিল যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই পর্যবেক্ষণটা খুব গুরুত্বপূর্ণ। সিবিআই রিপোর্টের পরেও রিজওয়ানুরের পরিবার কিন্তু তাদের দাবিতে অনড় ছিল। তাদের মতে এটা হয় খুন অথবা আত্মহত্যায় প্ররোচনা। এরপর তো আইনি লড়াইটা অনেক দিন ধরে চলেছিল, তাই না? হ্যাঁ, বছরের পর বছর ধরে মামলা চলেছে। কলকাতা হাইকোর্ট একবার সিবিআইকে আত্মহত্যায় প্ররোচনার মামলা শুরু করার নির্দেশও দিয়েছিল, কিন্তু পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। ফলে আইনি লড়াইটা একটা জটিল পথে ঘুরতে থাকে। একদম শেষ পর্যন্ত আইনের চোখে এই মামলায় কোনো হত্যা বা ফাউল প্লে প্রমাণিত হয়নি, কিন্তু সাধারণ মানুষের মনে ঘটনাটা একটা বেদনাদায়ক এবং প্রশ্নবিদ্ধ অধ্যায় হয়েই রয়ে গেছে। আইনের চোখে যা আত্মহত্যা, অনেকের কাছে তা পরিস্থিতিগত হত্যাকাণ্ড। চমৎকার বলেছেন, কারণ আইনের চোখে মামলাটা হয়তো একটা নির্দিষ্ট দিকে গেছে, কিন্তু সমাজের চোখে এর অর্থ ছিল সম্পূর্ণ ভিন্ন। এই ঘটনাটা বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থার একটা সংকট তৈরি করেছিল, যা আজও পুরোপুরি কাটেনি, সংগ্রামে পরিণত হয়েছিল। আর এটা দেখিয়ে দেয় যে আইন এবং সাধারণ মানুষের ন্যায় ধারণা বা পারসেপশন অফ জাস্টিস সবসময় এক খাতে বয় না। আইন নির্ভর করে অকাট্য প্রমাণের উপর, আর মানুষের ধারণা নির্ভর করে পরিস্থিতি, আবেগ এবং নৈতিকতার উপর। রিজওয়ানুরের ক্ষেত্রে এই দুয়ের মধ্যে একটা বিশাল ফারাক রয়ে গেছে। রিজওয়ানুর রহমানের মৃত্যু তাই আজও এক অসমাপ্ত গল্প হয়েই থেকে গেছে, একটা ভালোবাসার করুণ পরিণতি যা আমাদের সমাজের শ্রেণীভেদ আর ক্ষমতার দম্ভের অন্ধকার দিকটাকে আয়নার মতো আমাদের সামনে তুলে ধরেছিল। আর এই ঘটনাটা কিছু চিরন্তন প্রশ্নও রেখে যায়। একজন সাধারণ নাগরিকের অধিকার এবং নিরাপত্তা ঠিক কতটা সুরক্ষিত যখন তার প্রতিপক্ষ প্রভাবশালী? ভালোবাসা কি সত্যি শ্রেণী বা ক্ষমতার ঊর্ধ্বে উঠতে পারে? এই প্রশ্নগুলো আজও আমাদের তাড়া করে ফেরে। একদম। তদন্ত একটা উপসংহারে পৌঁছেছে, আদালত তার রায় দিয়েছে, কিন্তু যে পরিস্থিতি রিজওয়ানুরকে সেই রেল লাইনের দিকে নিয়ে গিয়েছিল তা এক গভীর ক্ষত রেখে গেছে। গল্পটা একটা আইনি উত্তর দিয়ে গেলেও এমন একটা প্রশ্ন রেখে গেছে যা আজও কলকাতার বাতাসে ভেসে বেড়ায়। আইনত হাতটি হয়তো কারো ছিল না, কিন্তু একটি ব্যবস্থা কি তাকে শেষ পর্যন্ত ভেঙে দেয়নি?